আলাইকুম। শিবন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? করোনাকালীন সময়ে সুস্থ আছো তো? বেশি করে পুষ্টিকর খাবার খাবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর ভিটামিনযুক্ত খাবার তো খাবেই, সাথে সাথে হচ্ছে বিনা কারণে বাড়ি থেকে যেন বের হবে না, বাসাতেই থাকবে, ঠিক আছে? আজকে আমি সাবের ইয়াসমিন তোমাদের নবম শ্রেণীর ব্যবসায়িক ক্লাস নেব। আজকে আমাদের দেখো, আমরা গতদিন বাংলাদেশের শিল্প শুরু করেছি, আমরা আজকে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করব। গতদিন কুটির শিল্প পর্যন্ত শেষ করেছি, আজকে আমরা ক্ষুদ্র শিল্প থেকে শুরু করব। শিখন ফলে কি থাকবে দেখো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যাগুলো শনাক্ত করতে পারবে। বৃহৎ শিল্পের ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কুটির শিল্প স্থাপনে অনুপ্রাণিত হবে। আলোচ্য বিষয়টি কি দেখো, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্র, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যা, কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়, বৃহৎ শিল্প, বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প, উন্নত ও অনুন্নত শিল্প এলাকা। প্রথমে আসি ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পটা কি সেটা আমাদেরকে জানতে হবে। কি বলছে দেখো, উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 25 থেকে 99 জন শ্রমিক কাজ করে। তাহলে বোঝা গেছে, কারখানা ভবন এবং স্থায়ী সম্পদ ব্যতি রেখে বাদ রেখে প্রতিস্থাপন ব্যয় কত হতে হবে? 50 লক্ষ থেকে 10 কোটির মধ্যে। আর শ্রমিক কত? 25 থেকে 99 জন। এই ক্ষুদ্র শিল্পের আবার সেবামূলক শিল্পে দেখো, ক্ষুদ্র শিল্পের সেবামূলক যেটা, সেটা হচ্ছে সেবামূলক শিল্পের ক্ষুদ্র ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যে সব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 10 জন থেকে 25 জন শ্রমিক কাজ করবে। তাহলে আমরা সেবামূলকটা কি জানলাম? সেবামূলকের স্থায়ী সম্পত্তি এবং কারখানা ভবন ব্যতি রেখে 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা, আর শ্রমিক কতজন থাকবে? 10 থেকে 25 জন। এখানে দেখো, আমরা একটা ক্ষুদ্র শিল্পের ছবি দিয়েছি। এখানে তাঁতের ছবি দেখা যাচ্ছে না? এই যে গ্রামাঞ্চলে তাঁত বলে দেখেছো, এই যে এটা হচ্ছে ক্ষুদ্র শিল্পের একটা ছবি। নেক্সট, মাঝারি শিল্প। মাঝারি শিল্প কি বলছে? উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্যে থাকতে হবে। আর লোক সংখ্যা কত? 100 থেকে 250 জন। তাহলে মাঝারি শিল্পের লোক সংখ্যা কত হলো? উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে 100 থেকে 250 জন। এই মাঝারি শিল্পের আবার সেবামূলক শিল্পের ক্ষেত্রে কি দেখো, সেবামূলক শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 50 থেকে 100 জন শ্রমিক থাকবে। তাহলে আমরা মাঝারি শিল্পের সেবামূলকে কি শিখলাম? 1 কোটি থেকে 15 কোটি টাকার মধ্যে থাকবে, সেটা অবশ্যই কারখানা ভবন ব্যতি রেখে। আর শ্রমিক কত থাকবে? 50 থেকে 100 জন। এখানে দেখো, মাঝারি শিল্পের একটা ছবি দেওয়া হয়েছে। এটা কিসের ছবি?
এটা হচ্ছে গার্মেন্টস এর ছবি, এটা আমরা মাঝারি শিল্পের মধ্যে পড়ে। এবার আসো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্র। এই উপযুক্ত ক্ষেত্র কোনগুলো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য করলে ভালো হবে? কি বলছে দেখো, খাদ্য ও খাদ্যজাত শিল্প। খাদ্য ও খাদ্যজাত শিল্প এর মধ্যে কি পড়ছে দেখো, ময়দা, সুজি, ময়দা, সুজি। আমরা দেখো খাদ্য ও খাদ্যজাত শিল্পে কি কি পাচ্ছি? ময়দা, সুজি, শুকনা খাবার, বিস্কুট, চিনি, মধু, সিগারেট, মাছ, তেলের মিল, চকলেট, এগুলো আমরা পাচ্ছি। তারপরে কি বলছে, টিনজাত মাছ, চকলেট, এগুলো কিন্তু খাদ্যজাত দ্রব্যের মধ্যে পড়ছে। তারপরে কি বস্ত্র শিল্প। বস্ত্র শিল্পের মধ্যে কি দেখো, থান কাপড়, থান কাপড়, বেডশিট, শাড়ি, গামছা, এগুলো পড়ছে হচ্ছে তোমার বস্ত্র শিল্পের মধ্যে। তারপরে কি পাট ও পাটজাত শিল্প, সুতা, সুতলি, পাটের ব্যাগ, কাপড় ইত্যাদি। মুদ্রণ ও প্রকাশনা শিল্প। মুদ্রণ ও প্রকাশনা শিল্প যেখানে ছাপানো হয় বা প্রিন্ট করা হয়, সেখানে কি পড়ছে বিভিন্ন ধরনের কাগজ, প্যাকেট, কার্টুন ইত্যাদি। চামড়া ও রাবার শিল্প। চামড়া এবং রাবারের ব্যাগ, জুতা, জুতা বানানোর কারখানা, ছোট ছোট কারখানাও কিন্তু হয়। এগুলো এর মধ্যে ক্ষুদ্র মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্র। এছাড়াও আছে দেখো ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প। হস্তচালিত টিউবওয়েল, কৃষি যন্ত্রপাতি, যে হস্তচালিত টিউবওয়েল, কৃষি যন্ত্রপাতি, ছোট ছোট লোহার যন্ত্রপাতি, এগুলো এর মধ্যে পড়ে। কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস শিল্প, বিভিন্ন ধরনের রং, জৈব সার, ঔষধ তৈরির কারখানা, ছোট ছোট এইসব কারখানা। এটা কিন্তু অনেক বড় আকারে না, মধ্যম আকারে। তারপরে কি গ্লাস ও সিরামিক শিল্প, বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক সামগ্রী। হিমাগার শিল্প, বিভিন্ন ধরনের হিমাগার এর আওতায় পড়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যা কি বলছে, বাংলাদেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পেলেও এই জাতীয় শিল্প বিকাশে বেশ কিছু সমস্যা এখনো বিদ্যমান। এই সমস্যাগুলো কি বলতো, পৃষ্ঠপোষকতা পায় না, আমরা ঠিকভাবে মূলধন পাই না, আমরা বিদেশি যে বাজার আছে তার সাথে কম্পিটিশনে গেলে তাদের উন্নত পণ্য হয়ে যায়, তখন আমাদের পণ্যগুলো চলে না। এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। আমাদের অনুন্নত পরিবহন ব্যবস্থা, আমাদের রাস্তাঘাট অতটা ভালো না, এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। আন্তর্জাতিক বাজারের সাথে আমাদেরকে তালে তাল মিলিয়ে চলতে হবে। নেক্সট আসো কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়। আমাদের এই কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পের বিকাশে কি কি করতে হবে, যার জন্য আমরা ভালো ভালো শিল্প, উন্নত শিল্প করতে পারবো। সেখানে কি বলছে দেখো, কিছু পদক্ষেপ আছে, পদক্ষেপগুলো আমাদের গ্রহণ করতে হবে। কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। আমরা কোনো ব্যবসা সেখানে করব যেখানে আমি কাঁচামালটা সহজে পাবো, সহজলভ্যতা থাকবে। আমি যে মালটা, যে পণ্যটা বিজনেস করব, তার যেন কাঁচামালটা সেখানে আমি সহজে পেয়ে থাকি। তারপরে কি বলছে, বাজারের নৈকট্য। আমি যদি বাজারের আশেপাশে ব্যবসার প্রতিষ্ঠানটা না করি, আমি যদি ওখানে তৈরি না করি, তাহলে আমার পণ্যটা বাজারে পৌঁছাতে অনেক সমস্যায় পড়ে যেতে হবে। অথবা এমনও হতে পারে যে আমি পৌঁছাতে পারলাম না, আমার রাস্তাঘাট ভালো না, সেক্ষেত্রে আমি লসে পড়বো। তাই আমাকে বাজারের কাছাকাছি করতে হবে। তারপরে কি বলছে, শ্রমিকের পর্যাপ্ত যোগান। কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের ক্ষেত্রে শ্রমিক লাগে এবং ডিজাইন চেঞ্জ হয়, কনসেপ্ট চেঞ্জ হয়, সেই জন্য শ্রমিকরা যেন দক্ষ হয় এবং পর্যাপ্ত পাওয়া যায়, সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরিবহনের সুযোগ সুবিধা, আমরা যেখানে ব্যবসা করব সেখানে পরিবহনের সুযোগ সুবিধা থাকতে হবে, রাস্তাঘাট ভালো থাকতে হবে, আমি যেন চাহিদা মাফিক পরিবহন পেতে পারি, আমি পণ্য পাঠাতে পারি, কাঁচামাল আনতে পারি, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। আমি একটা পণ্য তৈরি করব, আমার বাজারে তার চাহিদা আছে কিনা এই বিষয়টা আমাকে ভাবতে হবে। এবং শুধু যে দেশের চাহিদা ভাবতে হবে সেটা না,
তার সাথে আমাকে ভাবতে হবে এটা বৈদেশিকভাবে আমি রপ্তানি করতে পারবো কিনা, এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। পুঁজির সহজলভ্যতা, আমাকে পুঁজির সহজলভ্যতা পেতে হবে। আমি যদি ঠিকভাবে অর্থ যোগান দিতে না পারি তাহলে আমার ব্যবসা করা মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আমার মূলধনটা জোগাড় করতে পারবো কিনা, আমি ব্যাংক লোন পাবো কিনা, আমি সরকারের থেকে কিছু সহযোগিতা পাবো কিনা। তোমরা জানো বর্তমানে সরকার এখন ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পে বহু প্রণোদনা দিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা, ওই যে বললাম পুঁজি স্বল্পতার সাথে সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা অবশ্যই একই ধরনের জিনিস। কারণ তুমি যে ব্যবসাটা করবা সেখানে তোমার যে মূলধন, পর্যাপ্ত মূলধন তোমাকে নিয়ে এগিয়ে যেতে হবে। যেমন তুমি সাপোজ ধরো বর্তমান যে পরিস্থিতি তাতে অনেক ক্ষতি হচ্ছে, কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের অবস্থা বর্তমানে অনেক খারাপ। এক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করে থাকবে যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কিন্তু এই কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নতির জন্য, যেহেতু করোনাকালীন সময় একটা সমস্যা যাচ্ছে, এই জন্য কিন্তু প্রণোদনার ব্যবস্থা করেছে। এটাও কিন্তু একটা তোমার সুযোগ সুবিধা প্রদান করা, সহজলভ্যতার মধ্যে পড়ে, যে সহজে যেন আমরা ঋণ পাই সে ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য এবং ঋণটা যেন সহজে পাই ব্যবসায়ীরা, সে বিষয়টা উল্লেখ আছে যে তোমাদের এই প্রণোদনার মধ্যে তারা পাবে। ঠিক আছে, তাহলে আমরা সরকারি সুযোগ সুবিধাটাকে গুরুত্ব দিব। এখন আসো বৃহৎ শিল্প। আমরা বৃহৎ শিল্পতে কি দেখবো? দেখো বৃহৎ শিল্প কোনটা বলো তো? বৃহৎ শিল্প হচ্ছে, দেখো কি বলছে, উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যক্তি থেকে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 250 জন শ্রমিকের অধিক। উৎপাদনমুখী বৃহৎ শিল্পের ক্ষেত্রে, উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে কি করতে হবে? 30 কোটি টাকার অধিক মূলধন হতে হবে এবং শ্রমিক সংখ্যা কত হবে? 250-এর অধিক। 250-এর নিচে কিন্তু শ্রমিক সংখ্যা হওয়া যাবে না। এই বৃহৎ শিল্প আবার সেবামূলকের ক্ষেত্রে কি বলছে? সেবামূলক শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যক্তি রেখে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 100 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। এই যে বৃহৎ শিল্প তোমাকে বললাম, এখানে তোমাদেরকে দেখো উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে 30 কোটি টাকার অধিক এবং 250 জন শ্রমিকের অধিক। আর এই বৃহৎ শিল্প সেবামূলকের ক্ষেত্রে কি? 15 কোটি টাকার অধিক। তাহলে ওখানে 30, এখানে 15, এটাকে তো মনে রাখা লাগবে। আর এখানে শ্রমিক সংখ্যা 100 জন। ঠিক আছে, 100 জনের অধিক হতে হবে। এটা কি দেখা যাচ্ছে দেখো তো ছবিতে, বুঝতে পারছো এটা কোথায়কার দৃশ্য জানো? এটা হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ির সাজে। এটাকে আমরা পর্যটন শিল্প, এই বৃহৎ শিল্পের ভিতরে কিন্তু পর্যটন শিল্পও পড়ে। এই জন্য আমি তোমাদেরকে এই ছবিটা দেখালাম যে এটা হচ্ছে পর্যটন শিল্প। ঠিক আছে, এখন আসো বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্পগুলো কি কি দেখো? খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, জনশক্তি রপ্তানি, জাহাজ নির্মাণ ও পরিবেশ সম্মত জাহাজ ভাঙা শিল্প, তারপরে কি দেখো? নবায়নযোগ্য শক্তি, সোলার পাওয়ার, পর্যটন শিল্প, আইসিটি পণ্য, আইসিটি ভিত্তিক সেবা, তৈরি পোশাক শিল্প, ভেষজ ওষুধ শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, হাসপাতাল ও ক্লিনিক, অটোমোবাইল, বায়োগ্যাস প্রকল্প। এক্ষেত্রে উন্নত আর অনুন্নত শিল্প এলাকা, উন্নত আর অনুন্নত শিল্প এলাকা বলতে কোনগুলোকে বোঝায়? যে এলাকাগুলোতে ভালো উৎপাদন হয় সেই এলাকাগুলোকে আমরা উন্নত বলছি, আর যেগুলো অনুন্নত জেলা সেগুলোর ব্যবসায়িক ভালো না, সেখানে বিজনেস উন্নত না। আমি এখানে তোমরা যদি বইটা দেখো, বইটা এইভাবে তোমরা দেখো, এই বইটাতে কিন্তু তোমাদেরকে একদম ছক আকারে দেয়া আছে যে
উন্নত আর অনুন্নত জেলা কোনগুলো। এক্ষেত্রে আমি তোমাদেরকে শুধু উন্নত জেলাগুলো বলি, বাকি বাংলাদেশের যত জেলাগুলো আছে সবগুলো অনুন্নত জেলা। ঠিক আছে, আমরা শুধু ঢাকা বিভাগের দেখো উন্নত, ঢাকা বিভাগের উন্নত জেলাগুলো কি দেখো, ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, এই চারটা জেলা বাদে বাকি যে জেলাগুলো আছে সমস্ত অনুন্নত জেলা। বুঝে গেছে? তারপরে চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগের কোনটা? চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর। তাহলে চট্টগ্রাম বিভাগে আমরা উন্নত জেলা কিন্তু বেশি পেলাম, বাকিগুলো অনুন্নত জেলা। তারপরে রাজশাহী বিভাগে দেখো, রাজশাহী বিভাগে শুধুই বগুড়া, আমরা উন্নত জেলা বলতে রাজশাহী বিভাগে শুধুই বগুড়া জেলা, বাকি সবগুলো অনুন্নত জেলা। এছাড়া রংপুর, খুলনা, বরিশাল, সিলেট এখানে কোনো উন্নত জেলা নাই। এটা আমাদের জন্য কিন্তু দুঃখজনক, আমাদেরকে এই বিজনেস আরো বেশি উন্নত করতে হবে, তাই না? এবার আজকে যে পাঠটা হলো সেখান থেকে আমি কিছু মূল্যায়নের প্রশ্ন রেখেছি, তোমরা দেখো। ক্ষুদ্র শিল্প কাকে বলে? ক্ষুদ্র শিল্প কাকে বলে? সেবামূলক মাঝারি শিল্পে শ্রমিক সংখ্যা কতজন? সেবামূলক মাঝারি শিল্পে শ্রমিক সংখ্যা কতজন? পুঁজির সহজলভ্যতা কি? পুঁজির সহজলভ্যতা কি? শিল্পে উন্নত জেলা বলতে কি বুঝো? শিল্পে উন্নত জেলা বলতে কি বুঝো? নেক্সট টপ টেস্ট হবে সপ্তম অধ্যায়ে। আজকে যে অংশটুকু পড়ানো হলো তারপরে তোমাদের টপ টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, সবশেষে আবার বলছি, এই করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ভিটামিনযুক্ত খাবার খাও, বারবার সাবান দিয়ে হাত ধোও, আর অপ্রয়োজনে বাড়ির বাইরে যেন যাবে না, বাসাতে বসে মন দিয়ে পড়াশোনা করো, আমাদের ক্লাসগুলো পর্যবেক্ষণ করো, তারপর আমাদের পরীক্ষা যাচ্ছে আর এক্সাম যাচ্ছে, এগুলো ঠিকভাবে দাও। ধন্যবাদ।